দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রার আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। রাজনীতির ভিতর বাহির এই শিরোনামে আমরা সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই প্রসঙ্গগুলো আলোচনা করবার জন্য আমন্ত্রণে সম্মানিত দুজন অতিথি উপস্থিত রয়েছেন স্টুডিওতে। চলুন আলোচনার শুরুতে পরিচয় করে দিই। রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং রয়েছেন জনাব ফারুক হাসান, মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি গণ অধিকার পরিষদ। দর্শক, আলোচনার শেষ অবধি আমাদের সাথে থাকবেন যথারীতি সেই প্রত্যাশা করতে চাই। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। শুরু করব গণ অধিকার পরিষদের মুখপাত্র সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, আপনাকে দিয়েই। যে আমরা আজকে দেখলাম যে আমাদের বাজেট অধিবেশনের আছে সম্ভবত শেষ দিন, বাজেট আজকে পাশ হয়েছে কণ্ঠ ভোটে। আমরা এই বাজেট নিয়ে নানা রকম বিতর্ক দেখেছি, কিন্তু এই সরকার নতুনভাবে ক্ষমতায় এসছে, তার একটা প্রথম বাজেট। অনেকে বলছেন যে বাজেটের অঙ্ক অনেক বড়, কিন্তু সে পরিমাণ বড় বাজেটের চ্যালেঞ্জ, বিশেষ করে এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। কারণ আমাদের ঘাটতি বাজেট, রাজস্ব আদায়ের পরিস্থিতি খুব একটা ভালো নয়, নানা রকম চ্যালেঞ্জ আছে। আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব সংকট নিরসন, স্বাস্থ্য, শিক্ষা, নানা রকম চ্যালেঞ্জ আছে। মানুষের আশা, মানুষের প্রত্যাশা খুব আকাশচুম্বী। ঠিক এই সময়ে এই বাজেট কতটা জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক হতে পারবে বলে আপনি মনে করেন, সেই আলোচনাটা দিয়েই সূত্রপাত করতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক এবং মোহনা টিভির সম্মানিত দর্শক যারা দেখছেন। আসলে দেখেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার বা ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে একটি বাজেট তাদেরকে দিতে হয়েছে। নিঃসন্দেহে এটি অনেক চ্যালেঞ্জিং ছিল এই সরকারের জন্য। একই সাথে এটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় একটি বাজেট। এখন এটা নিয়ে ধরেন যে অনেক তর্ক বিতর্ক আলোচনা হয় এবং হবে আগামীতে হয়তো বা। এটাও মনে রাখতে হবে, আমাদের ইকোনমির যে এরিয়া বা পেরিফেরি, এটা কিন্তু অনেক বড়। আমরা ওই বিগত 10 বছর কিংবা 15 বছর আগের ইকোনমি চিন্তা করলে তো হবে না। আমাদের যেহেতু অর্থনীতি বড় হয়েছে, সুতরাং বাজেটের আকার বড় হবে, এটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে সরকার এবার 9,38,000 কোটি টাকার বিশাল এক বাজেট দিয়েছে। তো এই বাজেট আসলে কতটুকু বাস্তবসম্মত, বাস্তবায়ন আদৌ করতে পারবে কি না, এটা সময়ই বলে দেবে। এই বাজেটের অনেক চ্যালেঞ্জিং দিকও রয়েছে। একই সাথে এই বাজেট যদি সফলভাবে সরকার বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতি এক অনন্য উচ্চতায় যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এখন দেখেন, এই বাজেট নিয়ে সংসদে একটা ধরেন যে তর্ক বিতর্ক, উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি। কিন্তু আমাদের একটা আফসোসের জায়গা, ধরেন বিগত সময়ে বাজেট দেওয়ার পরে পার্লামেন্টে যেভাবে গতানুগতিক প্রক্রিয়ায় যে বাজেটের উপরে আলোচনা, বা যারা বিরোধী দলে থাকেন তারা ওইটা কনভেনশনাল বাজেট, গতানুগতিক বাজেট, এই যে একটা ধরেন যে মুখরোচক বক্তব্যের মধ্য দিয়ে ধরেন যে বাজেটের উপরে একটা ফোকাস রেখে বক্তব্য দেওয়া, এই জিনিসটা থেকে আমরা আসলে বের হতে পারি নাই। আমাদের প্রত্যাশা ছিল যে এই বাজেট দেওয়ার পরে আমাদের যারা সম্মানিত বিরোধী দলের পার্লামেন্টারিয়ান এই পার্লামেন্টে রয়েছেন, তাদের পক্ষ থেকে যৌক্তিক, গঠনমূলক এবং পয়েন্ট টু পয়েন্ট বক্তব্য আসবে পার্লামেন্টে, যে এই বাজেটের লুফলস কী কী, এই বাজেট আসলে কথায় কথায় চ্যালেঞ্জের মুখে পড়বে, এই বাজেট আদৌ আসলে বাস্তবসম্মত কিনা ইত্যাদি। এরকম পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে তারা যদি আসলে জনগণের সামনে উপস্থাপন করতে পারতেন, আমি মনে করি জনগণও এতে উপকৃত হতো এবং এই বাজেট নিয়ে সরকার আরও সিরিয়াস হতেন কীভাবে এটা বাস্তবায়ন করা যায়। যেমন মোটা দাগে বলি, এই বাজেটের বেশ কিছু ভালো বা ইতিবাচক দিকও রয়েছে, আবার অনেকগুলো নেতিবাচক দিক রয়েছে। আমরা নিজেরাও সমালোচনা করেছি। বিশেষ করে এই বাজেটে সরকার কালো টাকাকে সাদা করার একটা ধরেন যে ভালো দিক রেখেছেন। সেটা বোধহয় বাতিল করা হয়েছে, সেই প্রস্তাব থেকে বাজেট পাস করা হয়েছে, বাতিল করা হয়েছে, সাদা করার সেই প্রবিধানটা। আমরা কিন্তু এটা আমরা দলগতভাবে প্রেস কনফারেন্স করে আমরা কিন্তু বলেছিলাম এই বিধানটা বাতিল করতে হবে। দ্বিতীয়ত দেখেন, সরকার এবার করের রেট বৃদ্ধি করেন নাই, বাট করের এরিয়াটা বাড়িয়েছেন, আওতাটা আর কি। তো এই যে এরিয়া বাড়ানোর ফলে দেখা যায় যে সরকার এবার আপনার ক্ষুদ্র ব্যবসায়ী যারা ধরেন যে গ্রামে গঞ্জে আলু পটল ঝিঙে বিক্রি করে, এদেরকেও কিন্তু একটা করের আওতায় নিয়ে আসছেন। এটা আমি মনে করি ওই নিম্ন শ্রেণীর বা নিম্ন আয়ের মানুষদের উপর একটা বড় ধরনের বার্ডেন, কারণ তারা তো এমনি দিন আনতে দিন খায়, আর ওই সকল ব্যবসা বাণিজ্য করে খুব একটা যে উপার্জন হয় তাও কিন্তু না। আপনি আসলে ওদের উপরে যখন একটা বাড়তি বার্ডেন বা একটা বোঝা চাপিয়ে দেন, তখন কিন্তু তার পরিবার নিয়ে আরও বড় হিমশিম তাকে খেতে হয় বা হবে। তো সেই জায়গা থেকে এরকম বেশ কিছু দিক আছে যেগুলো নিয়ে আমরা নিজেরাও সমালোচনা করেছি। আবার অনেকগুলো ভালো দিক রয়েছে, যেমন সরকার এবার আমাদের জুলাই যোদ্ধা যারা, তাদের পরিবারের জন্য একটা ভাতার ব্যবস্থা রেখেছেন। আমরা যেটি বিগত সময়ে দেখেছি, আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা বীর সৈনিক শহীদ হয়েছেন তাদের পরিবারগুলোকে দেওয়া হয়। একই সাথে এবার দেখলাম যে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এই প্রতিষ্ঠানগুলোতেও সরকার মাসিক একটা ভাতার ব্যবস্থা রেখেছেন বা সম্মানী যেটাই বলেন। তো এটা একটা ইতিবাচক দিক বলে আমরা মনে করি।
তো এরকম বেশ কিছু ভালো দিকও রয়েছে। তারপরেও আসলে সবচাইতে বড় চ্যালেঞ্জের যে বিষয়, দেখেন সরকার এবার তার রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, এটা খুব সম্ভবত 6.5 লক্ষর মতো বোধহয় দেখলাম এরকম। তো সেখানে দেখেন আমাদের যে ঘাটতির পরিমাণটা বোধহয় খুব সম্ভবত এবার 2,43,000 কোটি টাকা মেবি এরকমই হবে। প্রায় 2.5 লক্ষ একই কোটি সাথে টাকার মতো। অ্যালার্মিং যেটা আমাদের বিগত 3-4টা বাজেট আমরা অনুসন্ধান বা অ্যানালাইসিস করে দেখেছি যে বিগত 3-4টা বাজেটে কোনো সরকারই তার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। রাজস্ব আদায়ের এই লক্ষ্যমাত্রা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা মোটা দাগে দেখা যায় 40 থেকে 50 ভাগের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো একই ক্ষেত্র যদি আমরা এবারেও ধরেন যে বিবেচনা করে নেই, তাহলে কিন্তু এবারেও এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় একটা ঘাটতি কিন্তু এখানেও হবে। সরকারের এমনি ঘাটতি বাজেট, এটা কিন্তু গিয়ে ওই ঘাটতি বাজেটে যুক্ত হবে। তো ওখানে যুক্ত হবে, সেক্ষেত্রে সরকারকে ঋণের Yes. উপর নির্ভর করতে হবে এবার আগের মতো। এই যে ঋণের জায়গায় আবার একটা বড় বার্ডেনটা কোথায়? ধরেন সরকারের ঋণ নেওয়ার দুটো খাত, একটা আমাদের অভ্যন্তরীণ বেসরকারি খাত থেকে নেবে, একটা বৈদেশিক। মানে এই বেসরকারি যে খাত, এই বেসরকারি ব্যাংক থেকে খুব সম্ভবত দেখলাম 1,90,000 কোটি আমাদের মেবি এরকম ঋণ নেওয়ার একটা লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে। তাহলে অভ্যন্তরীণ আপনি সোর্সগুলো থেকে বা বেসরকারি খাতগুলো থেকে আপনি নিজেই যদি এই হিউজ অ্যামাউন্ট অফ মানি লোন নিয়ে ফেলেন, তাহলে আমার দেশের যারা ব্যবসায়ী উদ্যোক্তা, এরা তো এই বেসরকারি খাত থেকে ঋণ পাবে না। আর এরা যদি ঋণ না পায়, তাহলে তো আমাদের প্রোডাকশন কমে যাবে, ব্যবসা বান্ধব ইকোনমি দাঁড়াবে না। তার মানে এই যে বড় বড় চ্যালেঞ্জগুলো, জি। এগুলো পয়েন্ট টু পয়েন্ট আসলে বিরোধী দলের তুলে ধরার কথা, বাট তারা কতটুকু পেরেছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জি। আমার মনে হয় ফারুক হাসান, এরকম আপনাকে point to point ধন্যবাদ। তুলে ধরলে আরো জনগণও জানতে পারতো, আসলে আমরা উপকৃত হতাম। যে আপনাকে ধন্যবাদ। গণ অধিকার পরিষদ থেকে যদি আপনাদের সদস্য থাকতেন, আমি জানি না আছে কিনা, তাহলে হয়তো সেই ভূমিকাটা রাখতে পারতেন। কিন্তু আমরা জানি যে এনসিপির পক্ষ থেকে সেখানে সংসদ সদস্য মানে আমাদের নির্বাচিত। তো আছে, আমাদের যে ক্যাবিনেট মিনিস্টার এখন জি। আপনার মন্ত্রী পরিষদে আমাদের দলের সভাপতি আছেন, হ্যাঁ। এবং ভেরি ইন্টারেস্টিং দেখেন, তিনি গত পরশুদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্যে স্পষ্ট করে বলেছিলেন যে সরকার এবার কর মুক্ত জি। আয়সীমা রেখেছে জি। 31 টাকা। জি, তিনি কিন্তু 3,75,000 কোটি টাকা। ঠিক আছে, Sorry, তিনি বিরোধী দলের সেই স্ট্যাটাস না, বিরোধী নেতা, আমি হ্যাঁ। জাস্ট পয়েন্টটা শেষ করি। জি। তিনি বলেছিলেন 3,75,000 কোটি টাকা আমাদের কর মুক্ত আয়সীমা, জি। বাট এটা আসলে এরকম একটা অবস্থার মধ্যে মানে গ্রহণযোগ্য না। 4 লক্ষ টাকা করা Yes, হয়েছে, আজকে 4 লক্ষ কিন্তু টাকা করা হয়েছে। হ্যাঁ। সে সরকারের সাথে ধন্যবাদ থেকে ফারুক কিন্তু হাসান। সমালোচনা করেছে। ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই যে আপনারা বিরোধী দলে আছেন এবং আপনারা প্রথমবারের মতো সেখানে গেছেন। আপনারাও এই বাজেটের একটা ছায়া বাজেট আপনারা প্রণয়ন করেছেন। যে সমালোচনাটি করলেন যে ফারুক হাসান, যে আমরা অতীতে যাই দেখেছি বা খুব সিলি আলোচনা, প্রথাগত ট্রেডিশনাল আলোচনা হয়, কিন্তু বাজেটের একেবারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা, বুদ্ধিভিত্তিক এক ধরনের আলোচনা, রিফ্লেক্টিভ আলোচনাটা খুব বেশি হয়নি। এবারও জাতীয় সংসদে এটা হয়নি। কিন্তু আপনারা তো তরুণদের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের করার কথা ছিল কিনা বা কি ভূমিকা রেখেছেন, আর বাজেটটাও আপনারা কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। না, এটা একদম করা হয়নি তা না, মানে করা হয়েছে। এখন খুব বেশি আলাদা না আগের বাজেট অধিবেশনে এরকম না, ব্যাপারটা এরকম না। এখন ব্যাপার হচ্ছে যে যে জায়গাগুলোর উপরে সংসদের তো একটা প্রসিডিওর আছে, তো এখানে চাইলেই তো আর আপনি হুট করে সব আলোচনা করতে পারেন না। একটা প্রসিডিওরের মধ্যে আলোচনা করতে হয়, প্রত্যেকের জন্য সময় বরাদ্দ থাকে, আবার সবাইকে সময় দিতে হয় স্পিকারের। সব মিলে জিনিসটা বেশ জটিল আর কি, আমার কাছে যেটা মনে হয়। এখানে পর্যাপ্ত কথা বলতে পারা, এটা একটা বড় সংকট থাকে আর কি। যে পর্যাপ্ত কথা বলতে না পারার কারণে গতকালকে কিন্তু বিরোধী দল ওয়াকআউট করেছিল একদম শেষ সময়, যদি এটা আজকে খুব বেশি আলোচনায় আসেনি। সো এই ইস্যুগুলো থাকে আর কি। তারপরে আলোচনা হয়েছে, একদম যে আলোচনা হয়নি তা না, বিভিন্ন ফর্মে আলোচনা করা হয়েছে। আমরা একটা ছায়া বাজেট দিয়েছি, সেইটার আঙ্গিকে আলাপ করা হয়েছে। তারপরে এইবারের বাজেটের ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে, গতকালকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বক্তব্যের মধ্যে এটা বলেছেন যে এবারের বাজেটের মধ্যে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল যে এটা তো একটা সাধারণ সময়ের বাজেট না, আমাদের অনেকগুলো রিফর্মের মুখে আমরা দাঁড়িয়ে আছি। সো রিফর্মগুলো আপনাকে বাজেটের মধ্য দিয়ে আপনি কি রিফর্ম করতেছেন, অর্থনৈতিক পলিসির কি রিফর্ম করতেছেন, সেটাও মানুষের সামনে আসতে হবে। সেরকম কিছু আমরা দেখতে পাইনি, সেই আলাপগুলো কিন্তু আমরা গতকালকে করেছি। ইভেন সংস্কার বান্ধব বাজেট নয়, সংস্কার বান্ধব বাজেট নাই। ইভেন মানে সংস্কার যে সংস্কারগুলো করা দরকার, একটা জনবান্ধব বাজেট হলে সেই সংস্কারগুলোর কি হবে, মানে সংস্কারটা তো অর্থনৈতিক সেক্টরেও হতে হবে। আপনি দেখেন যে আমরা কিন্তু এনবিআর এর যে ডিভিশন এবং হচ্ছে যে ব্যাংক রেজুলেশন অ্যাক্টের যে 18 ক, এটা নিয়ে কিন্তু আমরা অনেক কথাবার্তা বলছি। আমরা গত কয়েক মাসে এটা নিয়ে কিন্তু অনেকবার কথা বলছি। এনবিআর এর যে ডিভিশন, এটাকে কিন্তু বিএনপিপন্থী কর্মকর্তারাই আন্দোলন করে এটাকে ঠেকিয়ে দিয়েছিল তখন, এবং ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার হয়েছিল। তো এটা কিন্তু শেষে এসে সরকার মানতে বাধ্য হচ্ছে। এখন মানতে বাধ্য হচ্ছে কোথায়? বাধ্য হচ্ছে যে আইএমএফ এর চাপে। কারণ অলরেডি অর্থমন্ত্রী আজকে অথবা গতকালকে পার্লামেন্টে বলেছেন
যে আমরা পুরনো প্রকল্প থেকে বেরিয়ে এসে নতুন প্রকল্পে যাচ্ছি, মানে পুরনো প্রকল্প কন্টিনিউ করার জন্য যে শর্ত ওনাদেরকে দেওয়া হয়েছিল সেটা ওনারা মানতে পারেন নাই। ওইটারে উনি ঘুরিয়ে বলেছেন, খুব ইন্টারেস্টিং, পলিটিশিয়ান যেটা করেন আর কি, ওটাকে উনি ঘুরিয়ে বলেছেন যে এটা আগের প্রকল্পে কিছু আপত্তিকর শর্ত আছে, সেই জন্য দেশের স্বার্থের এগেনস্টে কিছু শর্ত আছে, এই জন্য আমরা ওটা থেকে বেরিয়ে আসছি। তাহলে সেই আপত্তিকর শর্তগুলো কি, সেগুলো কিন্তু আবার উনি পরিষ্কার করেন নাই। কিন্তু উনি ওটা কন্টিনিউ করতে পারেন নাই। উনি এখন নতুন শর্তে নতুন প্রকল্পে যাচ্ছেন, মানে নতুন করে IMF-এর কাছে ঋণ চাচ্ছেন। ওই ঋণটা নিতে উনি বাউন্ড বিধায়ী উনি এই সংস্কারগুলো মানতে মিনিমামটা বাধ্য হচ্ছেন। খেয়াল করেন, এই জায়গাটার মধ্যে দিয়ে যেটা হয় যে সরকারের ওই ইন্টেনশনটা পরিষ্কার হয় যে সরকার IMF-এর চাপে সংস্কার করবে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষাকে ওনারা কোনো মূল্য দিবে না। এটা একদম পরিষ্কারভাবে জিনিসটা বোঝা যায় আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে যে IMF-এর এইটার সাথে কেন মূল্য দিচ্ছে না, এইগুলো তো মানে এগুলো তো আগেরই আকাঙ্ক্ষা, এগুলো তো ওনারা করেননি। এগুলো তো ইভেন ব্যাংক রেজুলেশন একটা ওনারা বাতিল করে দিতে চেয়েছিলেন, শেষ মুহূর্তে ওইটা পরে 18 ক যুক্ত করে ওটাকে পাশ করেন। প্রথমে কিন্তু এটা ওনাদের বাতিল করার সুপারিশ ছিল, শেষেও ওইখানেও IMF-এর চাপেই এটা ওনারা রেখেছেন আর কি। এবং IMF-এর চাপটা কেন জরুরি, এটা বাজেটের সাথে রিলেটেড। সেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে বিরাট বড় একটা ঘাটতি আছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এমনিতেই আমাদের 50-60% যা ওঠে, মানে যা আমরা কালেক্ট করতে পারি, সেইটার তুলনায় যখন আপনি এটা লক্ষ্যমাত্রা বাড়ান তখন তো ওই গ্যাপটা আরও বাড়ে। তখন আপনাকে ঋণ নেওয়া ছাড়া অন্য কোনো পথ আসলে থাকে না, কারণ আপনি তো অলরেডি খরচের হিসাবটা দিয়ে দিয়েছেন। তা খরচের হিসাব দিলে যেটা হয় যে আপনার ধরেন অন্য যে আপনার রেগুলার খরচ এইগুলো বাড়ে, এবং হচ্ছে যে আপনার এডিপি বাড়াইছে। এবার এডিপি হচ্ছে 1 লক্ষ কোটি টাকা এডিপি বাড়াচ্ছে, যার মধ্যে সম্ভবত এইবার ইতিহাসের সবচেয়ে বেশি থোক বরাদ্দ প্রধানমন্ত্রীর কাছে থাকতেছে, এইটা এর আগে ছিল না। সো এইটা একটা ব্যাপার আছে। তো সব মিলে জিনিসটা ম্যানেজ করার জন্য আপনি খরচের যখন ঘোষণা দিয়ে দেন তখন এখান থেকে পিছাতে পারেন না, তখন আলটিমেটলি আপনাকে টাকা জোগাড় করতেই হবে। এটা আপনি কর উত্তোলন করে করেন অথবা ঋণ করে করেন, তো ঋণের পরিমাণ বাড়বে, সেই জন্য IMF-এর কাছে যেতেই হতো। দ্যাটস ওয়াই কিন্তু এইটুকু করতে কিন্তু বলেছেন যে সরকার ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে এসে বিনিয়োগ বান্ধব বা বিনিয়োগ উৎপাদনমুখী মানে প্রবণতার মধ্যে আসতে চায় এবং সেটির জন্য চেষ্টা করছে। এটা উনি মুখে বলেছেন, কিন্তু ওনার বাজেটে তো সেটা দেখা যায়নি। এটা উনি মুখে বলেছেন, ওনার বাজেটের রিফ্লেকশন তো তা না, এটা উনি মুখে বলছেন। মুখে তো অনেকে অনেক কথা বলতেছেন, মুখে তো প্রত্যেকেই ধরেন নানান রকম কথা বলতেছেন, কিন্তু বাজেটের রিফ্লেকশনে এটা মোটেই দেখা যায়নি। বরঞ্চ বাজেটের রিফ্লেকশনটা এমন, কারণ আপনি পুরনো একটা জিনিস আমি একটা লাইনে যুক্ত করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বাজেটের কাঠামোটা হচ্ছে এরকম, মানে বাংলাদেশের পুরনো রাষ্ট্র ব্যবস্থা তো এখনও টিকে আছে। আপনি পুরনো রাষ্ট্র ব্যবস্থার কোথাও কোনো চেঞ্জ কিংবা সংস্কার করেননি এখন পর্যন্ত, টেকনিক্যালি এটা টিকে আছে। নতুন কিছু ম্যানেজার এসছে কিংবা নতুন কিছু পরিচালক এসছে, পরিচালনা করছেন। পুরনো কাঠামোটার ডিজাইনটাই এরকম যে এই কাঠামোটা ঠিক রেখে, এই কাঠামোটা একটা ধরেন এরকম একটা মগের মতো, যে মগের নিচে কয়েকটা ছিদ্র আছে কিংবা অসংখ্য ছিদ্র আছে, এখানে আপনি যতই পানি ঢালেন এটা আসলে চুয়ে চুয়ে পড়ে যাবে। তো পুরনো কাঠামোর বাজেটের ব্যাপারটাই হচ্ছে এরকম, এটাকে আপনি সাইজে যত বড় করবেন লুটপাটের পরিমাণ তত বাড়বে। এইটাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, এইখানে কি ধরনের রিফর্ম আনবেন, সেই বিষয়ে আমরা আসলে কোনো দিক নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শেষ কথাটা নিয়েই আসতে চেয়ে ফারুক হাসান, যেটি বলছে যে পুরনো কাঠামোকে অব্যাহত রেখে আমরা যদি উপরে যা কিছু ঢালতে থাকি না কেন সেটা তো চুয়ে পড়বে, অর্থাৎ দুর্নীতি এইগুলো থাকবে এবং সেটির দিকেই যেতে পারে। সংস্কার বান্ধব নয় এ বাজেট, কিন্তু উচিত কথা ছিল এটা নিয়মিত সময়ের সাধারণ বাজেট নয়, এটি একটি অভ্যুত্থান পরবর্তী আত্মত্যাগের পরবর্তী একটি বাজেট। তার কোনো রিফ্লেকশন এই বাজেটে এনসিপি জামাত দেখছে না সেভাবে। ধন্যবাদ আপনাকে। না, ওনার ধরেন যে এই বিষয়ে আমি নিজেও একমত যে আসলে আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটি নির্বাচিত সরকার দীর্ঘ 2 বছর পরে কিন্তু পেয়েছি, এবং 2 বছর আমরা একটা ইন্টারিম পিরিয়ড পার করলাম। এখানে জনগণের প্রত্যাশা অনেক ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই জনগণ পায় নাই। যেহেতু তারা জনগণ দ্বারা নির্বাচিত ছিল না, সুতরাং তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা বা তাদের ওই অ্যাকাউন্টেবিলিটি জায়গাটাও খুব একটা আছে বলে আমি মনে করি না, সুযোগ কম। এখন ধরেন বিএনপির যে সরকার বা বর্তমানে নির্বাচিত সরকার, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা কিন্তু অনেক বেশি, কারণ জনগণ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, আলোচনা সমালোচনা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু জনগণ যেহেতু আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সুতরাং আপনার কাছে জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক বেশি। যেহেতু আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের এই পার্লামেন্ট পেয়েছি, আজকের এই সংসদ পেয়েছি, আজকের এই সরকার গণঅভ্যুত্থানেরই ফসল নিঃসন্দেহে।
সুতরাং এই সরকারের যাবতীয় কর্মকাণ্ডে সেই গণঅভ্যুত্থানের একটা রিফ্লেকশন থাকাটা জরুরি বলে আমি মনে করি। সব জায়গায় নেই এটা আমি বলবো না, তবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন আসলে ম্যানেজার হচ্ছে। এসেছে কিন্তু সিস্টেমটা আগেই হ্যাঁ, আমি এটাই বলছি, যেটি ফরিদুল হক মানে কিছু বলছেন। কিছু জায়গায় পরিবর্তন শুরু হয়েছে, তবে অনেক জায়গায় করতে পারে নাই। কেন পারে নাই? ধরেন যে বাংলাদেশটা দীর্ঘ 54 বছর একটা আমলাতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে। আমরা যতই বলি রাজনীতিবিদদের দেশ চালাই, এটা একটা স্রেফ কথা বলার জন্য বলা। আলটিমেটলি কিন্তু রাজনীতিবিদদের দেশ চালায় না, স্রেফ ওই চেয়ারে বসে থাকে। দেশ কিন্তু ওই আমলারাই চালায়। এই ব্যুরোক্রেসি এমনভাবে এই দেশটাকে ধরেন যে অক্টোপাসের মতো, মানে কি বলবো এটাকে, মানে আষ্টে পিষ্টে ধরে রেখেছে, যে এই ব্যুরোক্রেসি থেকেই বোধহয় আমাদের বের হওয়ার জন্য একটা বড় আন্দোলন করা দরকার। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সংস্কার বা রিফর্ম, এগুলো আসলে খুব একটা দেখছি না। তবে সরকারের উচিত এটা না, সরকার তো একভাবে অঙ্গীকার করছে বা আশ্বস্ত করবার চেষ্টা করছে যে তাদের যে 31 দফার মধ্যে এই সংস্কারগুলো আছে, তারা জুলাই সনদের প্রত্যেকটি পদক্ষেপ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু এনসিপি জামাত যেভাবে চাইছে একেবারে ড্রাস্টিক ভাবে, সেটি আসলে সংবিধান বা আমাদের যে পরিস্থিতি সেটি কভার করে না, নানাভাবে এই এখানে আমি এনসিপি বা জামাত কি চাইলো বা অন্য কোনো দল কি চাইলো বা চাইলো না, ডাজেন্ট ম্যাটার। জনগণ কি চাই, দ্যাট ইজ দ্য ম্যাটার। জনগণের চাওয়াটাই আমাদের মুখ্য। জনগণ কিভাবে চাই, জনগণ কি চাই, সেই বিষয়টাই আপনাকে দেখতে হবে। হ্যাঁ, জনগণের রিফ্লেকশনটা, মানে জনগণের কাছে সেই রিফ্লেকশনটা আপনাকে শো করতে হবে, দেখাতে হবে। জনগণ যেহেতু আপনাকে একটা ব্রুট মেজরিটি দিয়েছে, নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেক বড় কিছু পাওয়ার জন্যই কিন্তু দিয়েছে। তো সেই জায়গা থেকে এই যে বাজেট নিয়ে আমরা কথা বলছি, সেই বাজেটে যাতে সত্যিকার অর্থে রিফ্লেকশন থাকে, একবারে যে নাই এটা বলবো না। আমি কিন্তু এর আগে বললাম, এই যে আমাদের জুলাই যোদ্ধাদেরকে সরকার একটা কাঠামোর মধ্যে নিয়ে আসছে। একই সাথে কিন্তু আমরা এই আহ্বানটাও জানিয়েছি যে জুলাই যোদ্ধাদের যে তালিকাটা ইন্টারিম সরকারের আমলে করা হয়েছিল, এটাতে যথেষ্ট পার্সিয়ালিটির মানে জায়গা কিন্তু ছিল বিগত সময়ে। পক্ষপাতিত্বমূলক আচরণের মধ্য দিয়ে তারা কিন্তু ওই তালিকাটা করেছে। এমনকি ওই তালিকায় দেখা যায় বিগত সময়ে অনেক জুলাই যোদ্ধা, যারা সত্যিকার অর্থে জুলাই যোদ্ধা, তারা জায়গা পায় নাই। আবার যারা জুলাইয়ের বিরুদ্ধে ছিল, ধরেন যে আপনি জুলাই যোদ্ধাদেরকে উপরে আঘাত করতে গিয়েছেন, আহত হয়েছেন, মানে আপনি জুলাই বিরোধী শক্তি, বাট আপনি ওখানে গিয়ে আহত হয়েছেন, আপনি পরে হয়ে গেছেন ভোল পাল্টি জুলাই যোদ্ধা। এরকমও তালিকায় কিন্তু নাম আছে, যেমন ওই যে 71 সালে যে আমাদের শহীদের তালিকা বা মুক্তিযোদ্ধাদের তালিকা, অ্যাবসলিউটলি রাইট, সংকটটি সেটা তাহলে এই জুলাইতে এসে কেন হলো? এটাই তো আমি বলছি। তো যেহেতু ইন্টারিম সরকারের আমলে এই তালিকাটি করা হয়েছে এবং এই তালিকাতে যথেষ্ট গলদ আছে, আমরা এই সরকারকে কিন্তু বিগত 3 মাস ধরে বলে আসছি যে আপনারা এই জুলাই যোদ্ধাদের তালিকাটা রিফর্ম করেন, সংস্কার করেন। হ্যাঁ, সংস্কার শুধু বাজেটে করলে হবে না, সংস্কার শুধু আমি যেভাবে চাইলাম সেভাবে করলে হবে না, সংস্কার তো সব জায়গাতেই লাগবে। তো এই জুলাই যোদ্ধাদের যে তালিকা, এই তালিকাতেও সংস্কার হবে। মানে এই তালিকায় দেখা যায় যে ইউনূস সাহেবের আমলে দেখা যায় ইউনূস সাহেবের পছন্দনীয় যারা ছিলেন বা উনার পছন্দনীয় রাজনৈতিক দল হতে পারে, সংগঠন হতে পারে, ব্যক্তি বিশেষ হতে পারে, তাদের মানে রিকমেন্ডেশন বা তাদের ধরেন যে রেফারেন্সে কিন্তু অনেকেই প্রবেশ করেছে এই তালিকায়। আমরা মনে করি এই তালিকাটি বিএনপি সরকার পূর্ণ তদন্তের মাধ্যমে এটি পুনরায় তারা মানে রিফর্ম করে পুনরায় এটা ইয়া করবে, এটা আমাদের অবশ্যই শুনে থাকে, শুনবেন। আসতে চাই ফরিদুল হক, আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। টিআইবি একটা রিপোর্ট করেছে কিছুদিন আগে, সংবাদ সম্মেলন করে বলল যে 2023 সালের তুলনায় 2025 সালে সেবা খাতের দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এই 25 সালে কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায়, আপনাদের প্রতিনিধিরা সেখানে ছাত্রপ্রতিনিধি হিসেবে ক্ষমতায়। এই যে সেবা খাতের দুর্নীতি বৃদ্ধি পেল এবং টাকাও পাচার হয়েছে। আমরা দেখেছি যে বিদেশের ব্যাংকে সেটা 14,000 কোটি টাকা সুইস ব্যাংকে বেশি বেড়েছে। তো এটি হলো কেন? মানে দুর্নীতির কথা বলতে বলতে আমি আপনাদের কথা বলবো না, মানে ওই সরকারে কি দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে? মানে কেন এটা হলো? তাহলে রক্তদান সংস্কারের কথা কেন বলছেন আপনারা? ভালো প্রশ্ন। এটার মধ্য দিয়ে খুব চমৎকারভাবে ধরেন ইন্টারিমকে ডিফেম করলে যেটা হয় যে আওয়ামী লীগকে ধরেন ইয়ে করা যায়, সেটা পরের কথা। আগে তো জবাব দেন যে আসলে এটাই সত্য কিনা। না, সত্য অসত্যর বিষয়টা আমি জানি না। প্রথমত হচ্ছে যে টিআইবির ব্যাপারটা আমি যেটা জানি, টিআইবি তো কোনো তদন্ত করে না। টিআইবির কি কোনো তদন্তের পাওয়ার আছে? তারা কি কোনো ইন্টারনাল তদন্ত করে? অন হোয়াট বেসিস তারা বলে? পত্রিকার রিপোর্টের বেসিসে। এটার উপরে একটা ধারণা করা হয়। এখন এটা কেন কীভাবে হয়েছে আমি এই বিষয়ে আসলে বিশেষজ্ঞ না, এটা বলা কঠিন। তবে আমি এতটুকু বুঝি, যেহেতু পলিটিক্স করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের সিস্টেমটা কন্ট্রোল বাই হচ্ছে ব্যুরোক্রেসি। এবং যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, আমি অনির্বাচিত ওনার শব্দটা, এটাকে আমি একমত না, আমি পলিটিক্যাল গভর্নমেন্ট এবং নন পলিটিক্যাল গভর্নমেন্ট বলতে চাই।
এই গভর্নমেন্টকে আপনি অনির্বাচিত গভর্নমেন্ট বলতে পারবেন না। 5 তারিখে যে জনগণ এক আঙ্গুল দিয়ে রায় দিচ্ছে তাদের না, রায় অনির্বাচিত আমিও বলি নাই। এটা আসছে, এটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা তো জনগণের সমর্থিত সরকার, জনগণের এটা সমর্থিত, সকল পলিটিক্যাল দলের সমর্থিত সকল পলিটিক্যাল দলের। না, এই বিষয়ে আমি দ্বিমত না তো, আমি তো অনির্বাচিত আমি এখন বলি। যেটা হয়েছে, আপনারা কিন্তু সে তখন বলেছেন যেটা হয়েছে জনগণেরই সরকার, সার্বভৌম হ্যাঁ জনগণের সরকার, জনগণের সরকার। সরকার। জি। কিন্তু এই সরকারটা যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, পলিটিক্যাল গভর্নমেন্ট হলে আমলাতন্ত্রের উপরে কিছুটা কন্ট্রোল নিতে পারে, সবটা না, কিছুটা। আর পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকলে পুরো জিনিসটা আসলে আমলাতন্ত্রের কন্ট্রোলেই অলমোস্ট চলে যায়। বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠা হলো, বিপ্লব কন্ট্রোল নিতে পারলো না। বিপ্লব কি হয়েছে? বিপ্লব কি হয়েছে? বিপ্লব কি সম্পন্ন করা গেছে? একটা বৈপ্লবিক পরিস্থিতি ছিল। বড় বিপ্লব, বড় হ্যাঁ হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সেটা দাবি করি তো, এটা ঠিক আছে তো। কিন্তু একটা বৈপ্লবিক পরিস্থিতি ছিল, কিন্তু বিপ্লব তো আপনি সম্পন্ন করতে পারেননি, কারণ পুরনো কাঠামোটা তো বহাল রয়ে গেছে। বেহাত হয়েছে বিপ্লব, না বেহাত হয়েছে মানে এটা আমি ঠিক ওই টার্মে বলতে চাই না, কিন্তু পুরনো কাঠামোটা বহাল ছিল। সো পুরনো কাঠামো বহাল থাকলে বিপ্লব সম্পন্ন হয় না। বিপ্লব সাধারণত পুরনো কাঠামোকে রিপ্লেস করে, যেটা আমরা করতে পারিনি, সেটা বিভিন্ন কারণে পারিনি। এখন এটা নিয়ে আমি দীর্ঘ ধরেন আলোচনা করতে পারি, সেই আলাপ আমাদের এখানে। এখন যেহেতু পুরনো ব্যুরোক্রেসির কাছেই পাওয়ারটা গিয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, যে এবং সবাই বুঝতে পেরেছে যে এই দায়টা, কারণ আমলাতন্ত্র কখনো তো দায় নেয় না, কখনো আমলাতন্ত্রের উপরে কখনো দায় আসে। আপনি খেয়াল করে দেখেন যতগুলো চেঞ্জের মুখে এই রাষ্ট্র পড়েছে, মানে আপনি যদি পুরো রাষ্ট্রটাকে কনস্ট্যান্ট ধরেন, এই রাষ্ট্রটা তো আসলে কনস্ট্যান্ট, পুরনো রাষ্ট্র কিন্তু, মানে ধরেন এখনো আপনার যে ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসি যে ম্যানুয়ালে ট্রেনিং নেয়, এই ম্যানুয়াল কে বানাইছিল? নিশ্চয়ই আপনি আমি বানাই নেই, এই ম্যানুয়াল ব্রিটিশরা বানাই দিয়ে গেছে। তার মানে হচ্ছে ওই তখন থেকে এই রাষ্ট্রটা এখানে চলতেছে, এখনো পুলিশ চলে 1861 সালের আইনে। তার মানে পুলিশ বানাই দিয়েছে ব্রিটিশরা, আপনি ওইটাকে পরিচালনা করেন। তার মানে এইটা যখন বহাল রয়ে গিয়েছে, এবং ও তো এটার মধ্যে তো অভিজ্ঞ, জানে যে এখন যেহেতু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, আমার দায় কম, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমার ধারণা এই ধরনের জায়গা থেকে এটা ঘটেছে। সুইস ব্যাংকের যে ব্যাপারটা বললেন আপনি, এটা আপনি আরেকবার একটু ঘাটিয়ে দেখেন। সুইস ব্যাংকের যে ব্যাপারটা, এটা পাচারের ইস্যু না, এটা নিয়ে কিন্তু অলরেডি ডিবাঙ্ক করা হয়েছে। এটা পাচারের ইস্যু না, এটা হচ্ছে যে ব্যাংকগুলোকে ওইখানে আমানত রাখতে হয় বাংলাদেশ, এটা অফিসিয়াল, কিন্তু এটা কিন্তু পাচারের। ব্যাংকগুলোকে, এটা বাংলাদেশের যে ব্যাংক, এই ব্যাংকগুলোর আমানত এখানে 98%। মানে বাংলাদেশের ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে, কিন্তু না বাংলাদেশের এইখানে ব্যাপারটা এরকম না। আপনি জিনিসটাকে ভুল ফ্রেমিং করতেছেন। আমি আবার আপনাকে পরিষ্কার করে বলি, ব্যাংকগুলোকে ইন্টারন্যাশনাল যে বাণিজ্য, এই বাণিজ্যগুলো মেনটেন করার জন্য নির্দিষ্ট পরিমাণ আমানত বিভিন্ন জায়গাতে রাখতে হয়, এটা তারই অংশ। এটা মোটেই কোনো রকম পাচার, এটা অফিসিয়াল। অপ্রদর্শিত আয়, না এটা অপদর্শিত না, কালো টাকা জমা হয়, না এটা অপদর্শিত না। যেই নিউজটা এসেছে আপনি আরেকবার দেখেন ভালো করে, ওইটা অপদর্শিত না। আপনি এটা দেখা উচিত ছিল, আপনি এটা যখন প্রশ্ন করেছেন দেখে তারপর আপনি না এটা আমার জবাব দেওয়ার ব্যাপার না তো, কারণ আপনারা মিডিয়াতে কাজ করেন, আপনাদের এই জিনিসগুলো আরো ভালোভাবে দেখা দরকার ছিল, কারণ এটা অলরেডি ডিবাঙ্কড হয়েছে। এবং এইটার মাধ্যমে যে জিনিসটা বলার চেষ্টা করা হয়েছে যে ইন্টারিম সময় অনেক টাকা পাচার হয়েছে। কারা পাচার করেছে তাহলে? এটা তো অফিসিয়াল টাকা, এটাকে তো কোনো ব্ল্যাক মানি না। যেটা হয় এটার পরিমাণ, যেটা 1%-এর একটু বেশি, যেটার পরিমাণ খুবই কম অন্য যে কোনো সময় খুবই কম। সুইস ব্যাংকে আমানতের পরিমাণ কমেছে। আচ্ছা, এই সুইস ব্যাংকের ইস্যুটা হয়তো এখানে হলো যে আপনার কথাটা নিলাম, মানলাম আপনাকে, কিন্তু এই যে সেবা খাতে যে দুর্নীতি বাড়লো, মানে এটা কি আমাদের কারণে বেড়েছে? সেখানে কি ডক্টর ইউনূসের বা তার যে সভা পরিষদদের কোনো দায় নেই? দায় থাকতে পারে, এটা খতিয়ে দেখা উচিত। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, তারা খতিয়ে দেখবে। হ্যাঁ, তাদের একটা দায় আছে, সেটা হচ্ছে যে এই জিনিসটাকে ট্যাকেল করার জন্য যেই পরিমাণ দক্ষতা যোগ্যতা তাদের থাকা দরকার ছিল, এই দক্ষতা যোগ্যতা বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায়নি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের নিজেদের যেহেতু কোনো পলিটিক্যাল মানে কি বলে যে নাই, কি বলে খুঁটি নাই। পলিটিক্যাল খুঁটি না থাকলে যেটা হয় যে ধরেন আপনি 1000-এর উপর আন্দোলন যমুনা ঘিরে হয়েছে, আপনি জানতো আপনি এখন যে কোনো একটা জায়গায় যে ব্লক করেন, আজকে যে কোনো একটা সিরিয়াস দাবি নিয়ে ব্লক করেন, দেখেন আপনার সাথে কি আচরণ করে। অথচ আমরা দেখেছি না যে যমুনাতে মাসের পর মাস ঘিরে রেখে আন্দোলন করেছে, বিএনপি করেছে, অন্য বিভিন্ন গোষ্ঠী করেছে, কি বলে যে আমলাতন্ত্রের ভেতরের লোকেরা করেছে, বিভিন্ন ইভেন আনসাররা পর্যন্ত সচিবালয়ে গিয়ে ধরেন মনে করেন যে অ্যাটাক করেছে। এই ধরনের ঘটনা ঘটেছে না? জুলাই শক্তির আপনারাও করেছেন? না আমরাও করেছি। আমি কোনটা বলছি যে আমরাও করেছি। এখন আন্দোলনের ভিতরে যৌক্তিক অযৌক্তিক তো আছে। আপনি এভাবে বললে জিনিসটা সরলীকরণ করা যাবে না, যৌক্তিক অযৌক্তিক আছে। কিন্তু আপনি আজকে যে কোনো একটা যৌক্তিক আন্দোলন নিয়ে আজকে আপনি বিএনপি সরকারের বিরুদ্ধে ওই মাত্রা আন্দোলন করতে পারবেন? আপনার কাছে কি মনে হয়? এই প্রশ্নের উত্তর খোঁজেন, তাহলে আপনি বুঝতে পারবেন। জি, ধন্যবাদ। ফারুক হাসান, যদি এই যে কোনো যৌক্তিক প্রসঙ্গ নিয়ে আন্দোলনের মাঠে যদি নামা না যায়,
মানে এই মুহূর্তে, তাহলে কি আসলে এটাকে কিভাবে দেখছেন, এই যে সংশয় প্রকাশ করছেন ফরিদুল হক? আরেকটা ব্যাপার, যে 1000 দাবি নিয়ে সবাই নেমেছিল সব দাবি কি ফিল আপ হয়ে গেছে? এখন কেন আসে না? সেই দাবিগুলো এখন কোথায়? সেই আন্দোলনকারীরা কোথায় এখন? তারা কোথায় হারিয়ে গেল? এটা তো আসলে ওনারা বিরোধী দল, মানে অফিসিয়াল বিরোধী দল, কিন্তু ওনারা পার্লামেন্টে। জি। এখন এই আন্দোলন সংগ্রামের বিষয়ে তারা বলবে, এখন তারা কি আসলে সরকারের সাথে কুসুম কুসুম দরম মরম রেখে রাজনীতিটা করতে চান কিনা, এই প্রশ্নটা তো আমরা তাদেরকে করতে চাই। ওনারা আসলে কাদেরকে মাঠে নামতে বলতেছেন আই ডোন্ট নো, বরং ওনাদের বলা দরকার। আমি মাঠে নেওয়ার কথা বলিনি, আমি বলছি যে দাবিগুলোর কথা বলেন যে উনি বললেন যে মাঠে কেন নাই এখন আন্দোলন। এন্ড মাঠের আন্দোলনের বিষয়টা এটা বিরোধী দল ভালো বলতে পারবে, যেহেতু ওনারা অফিসিয়ালি বিরোধী দলের খাতায় বা তালিকায় রয়েছে। তো সুতরাং তারা যৌক্তিক জনগণের দাবি নিয়ে কেন সরকারকে চাপ দিচ্ছে না, মাঠে ময়দানে কেন কথা বলছে না, আই ডোন্ট নো। বরঞ্চ ওনাদের আসলে এই বিষয়ে কথা বলা দরকার। তা আসলে এটা কানাঘুষা রয়েছে আর কি, ধরেন যে জনশ্রুতি যেটাকে বলে বা মুরব্বীরা বলে যে ওনারা দিনের বেলা গরম গরম বক্তব্য দেয়, রাতের বেলা সরকারের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে সামনে এগোয় আর কি। তো এরকম হলে তো আসলে বক্তব্য হবে আরেক। এটা তো আপনাদের জানার কথা, আপনারাও তো সরকারের এলাই, না আমরা তো যদি এরকম কিছু থাকে। না সেটাই বলছি, আপনারা যদি করেন আপনাদের তো আরো বেশি ভালো জানার কথা। তো যাই হোক, এখন আমার এরকম কিছু জানা নাই। আমি আসলে যেটা পরিষ্কারভাবে বলতে চাই, ধরেন গণঅভ্যুত্থানের পরে এখন সরকার কিংবা বিরোধী দল যারা যেখানেই আছে সবাই কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। এটাকে ধরেন যে আলাদাভাবে দেখা, আলাদাভাবে একটা ফ্রেমিং করা, এটা আসলে কোনোভাবে উচিত না। সবাই কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। হ্যাঁ, রাজনৈতিকভাবে মতাদর্শ আদর্শ আলাদা আলাদা থাকার কারণে এখানে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা অনেক কিছুই হয়, ঠেলাঠেলিও আছে রাজনীতির মাঠে, যেটা আমরা বিগত সময়ে দেখে আসছি। এটা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু দেশ এবং জাতির প্রশ্নে ধরেন যে আমাদের এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন এই জিনিসটা আমি কিন্তু পার্লামেন্টে এই 3-4 মাসে ভালোভাবে দেখেছি, এবং আমরা সরকারি দল বিরোধী দল উভয়কেই স্যালুট জানাই। দেখেন সংসদে আমরা দেখি যে অনেক জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার এবং বিরোধী দল উভয়ে এক এবং ঐক্যবদ্ধ হয়ে বক্তব্য রাখেন। সরকারি দল বিরোধী দলকে ধন্যবাদ জানান, আবার বিরোধী দলও সরকারি দলকে ধন্যবাদ জানান। আজকে দেখেন বাজেট আলোচনা আজকে কিন্তু শেষ হলো। আজকে দেখলাম বাজেট আলোচনা শেষ হওয়ার পরে সরকারি দলের প্রধান যিনি বা সরকার প্রধান, একই সাথে বিরোধী দলীয় প্রধান, উভয়ে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশে মুসাফা করছেন, আনন্দ, মানে একটা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলছেন, মানে খুব সুন্দর পরিবেশ। যত ঠেলাঠেলি মারামারি আর ওই সোশ্যাল মিডিয়ায় ধরেন যে একে অপরকে পিঞ্চ মারা, এগুলো কিন্তু সব বাইরে, মানে কর্মীদের মধ্যে। ওই নেতা কিন্তু ঠিক আছে। তো এই পরিবেশটা আসলে আমাদের বাইরেও রাখা দরকার। এখন এখানে ধরেন যে ইউনূস সাহেবের কথা আমরা অনেক বলি, ইউনূস সাহেবের সমালোচনা আলোচনা অনেক আছে, আমরাও করি ওনার যে পিরিয়ডের কথা আর কি, বা ওনার টাইমের কথা। কিন্তু একই সাথে ইউনূস সাহেবকে কিন্তু একটা বড়সড় ধন্যবাদ এই সরকার দিয়েছে, এবং এটা না দিলে এই সরকারেরই একটা অকৃতজ্ঞতা হয়ে যাবে। কেন দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার যদি 15 থেকে 1 মাসের মধ্যে একটা নির্বাচন হইতো ধরে নিলাম, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসতো বড় দল হিসাবে নিঃসন্দেহে। তাহলে বিএনপি যদি 1 মাসের মধ্যে ক্ষমতায় আসতো, তাহলে যে চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি ওই টাইমে হইতেন, আর এই 2 বছর পরে আজকে বিএনপি ক্ষমতায় আসার পরে ঠিক একই চ্যালেঞ্জ কি বিএনপি মোকাবেলা করছে না? আজকে কিন্তু আমরা এটা একবারে নিঃসন্দেহে বলতে পারি যে বিএনপির এই 4 মাসে 1 বিন্দু পরিমাণ রাজনৈতিক চ্যালেঞ্জ ফেস করে নাই, এবং নিয়ার ফিউচারে কোনো বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে কোনো আলামত কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু বিরোধী দল হুমকি দিয়ে রেখেছে যে ওই যে বললাম, এই যে এর আগে তাদের খেলতে বেশি সময় লাগবে না, ওই তো ওটা হুমকির খাতায়, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে ওই হুমকির বাস্তবতা নেই। ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই, একটা প্রশ্ন রাখতে চাই। যে আমরা ফারুক হাসানও বলছিলেন যে একটা বিষয়ে, অনেকগুলো বিষয় আসলে একটা ঐক্যবদ্ধ অবস্থান আপনাদের আছে, আপনার জুলাইয়ের শক্তি, কিন্তু কখনো কখনো এই ঐক্যের মধ্যে এক ধরনের বিরোধ দ্বন্দ্ব দেখা দেয়, সেটি হচ্ছে রাজনীতি স্বার্থ বা আদর্শিক ভিন্নতার কারণে হয়তো। কিন্তু এমন ঘটনা, যেমন আজকে যদি এটা বলি যে এটা কীভাবে নিচ্ছেন, যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বিগত সরকারের দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের আমলের সকল দুর্নীতির অভিযোগ তদন্তে যেন দুর্নীতি দমন কমিশন এগিয়ে আসে, এবং সেটা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি বলছেন যে অনেক বেশি পরিমাণে দারুণ কথা বলেছেন উনি। আমি এটা কোন ঐক্যের পরিবেশ আপনার প্রশ্নটা শোনাতে ভালো, মানে করাতে ভালো হয়েছে আমার জন্য। আমি 2টা কথা অন রেকর্ড বলে রাখি, তাহলে এটা কাজে লাগবে। সেটা হচ্ছে এখানে 2টা জিনিস আছে। নাম্বার 1 হচ্ছে, মানে উনি কেন বলছে ঐক্য নষ্ট হবে না, এগুলো পলিটিক্যাল কোশ্চেন, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি গুরুত্বপূর্ণ রিফর্মের অ্যাঙ্গেল থেকে এই জায়গাটাকে ধরতেছি। উনি খেয়াল করেন, আমি বক্তব্যটা শুনেছি, 2বার করে শুনেছি। উনি বলতেছেন আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রী যাতে দুদককে নির্দেশ দেয়। খেয়াল করেন, দুদক হচ্ছে আসলে একটা
পাবলিক প্রতিষ্ঠান, দুদক প্রধানমন্ত্রীর নির্দেশের অধীনে থাকার কথা না। এই যে জায়গাটা, এই জায়গাটাই ওনাদের আইডিয়ার মধ্যে নাই। ওনারা যেভাবে দুদককে মানে একটা নির্বাহী বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে মনে করেন, ওইটাই ওনারা রাখতে চান। এটা নিয়ে কিন্তু আমরা ঐক্যমত্য কমিশনে আলাপ করেছি যে দুদকের কাজ কিন্তু নির্বাহী বিভাগের অধীনস্থ কিংবা প্রধানমন্ত্রীর অধীনস্থ হওয়ার কথা না। প্রধানমন্ত্রীর অফিস কিংবা ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কিংবা অন্য কোনো মন্ত্রী যদি দুর্নীতি করে, এটার বিচার কে করবে? এটা তদন্ত কে করবে? এটা তো দুদককে করতে হবে, অন্য কোনো প্রতিষ্ঠান তো আপনার কাছে নাই। এটা তো আপনাকে করতে হবে। তাহলে আপনি কি দুদককে শুধু ব্যবহার করবেন হচ্ছে যারা যারা যে পূর্ববর্তী সরকারে যারা ছিল তাদের দেখভাল করার জন্য আপনি দুদককে ব্যবহার করবেন? মানে আমি চুরি করে টাকা নিয়ে চলে যাব, তারপরে গিয়ে আপনি বিচার বসাবেন? চুরি করার সময় এটা ধরতে হবে কিংবা করার আগে এটাকে আটকাইতে হবে। দুদককে তো সেই প্রতিষ্ঠান মানে সারা পৃথিবীতে অ্যান্টি কারাপশন কমিশন এভাবেই কাজ করে, এটাই সারা পৃথিবীর ইয়ে। কিন্তু আমাদের এখানে এটা ওনারা করতে দেন নাই, উনি এখনও ওইটাই চান। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে উনি এই বক্তব্যটা যখন দিচ্ছিলেন উনি বেসিস করছিলেন, মানে ওয়ান হোয়াট বেসিস উনি এটা বলতেছেন। আপনি একটু আগে যে তথ্যটা দিলেন সেই একই বেসিস উনি বলতেছেন যে টিআইবি বলেছে। তো টিআইবি কি তদন্ত করে? টিআইবি কি তদন্তকারী সংস্থা? এই যে উত্তরটা আমি দিয়েছি, ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই উত্তরটা আমি শিখছি আবার ওনার কাছ থেকে। আমি নিজেই উত্তরটা জানতাম না, আমি নিজেই আজকে রিলের মাধ্যমে এই উত্তরটা ওনার কাছ থেকে শিখেছি। উনি নিজেই কিছুদিন আগে প্রশ্ন করেছিলেন যে টিআইবির কথা আমরা কেন মানবো? টিআইবি কি তদন্তকারী সংস্থা? টিআইবি কি তদন্ত করার কোনো ক্ষমতা আছে? সেটা তো নাই। টিআইবি অন হোয়াট বেসিস এই রিপোর্টটা করে? সে পত্রিকার রিপোর্ট থেকে করে। তাহলে এইটার উপরে বেসিস করে রাষ্ট্র চলতে পারে না। তাহলে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে, খোদ পার্লামেন্টে দাঁড়িয়ে যদি 2 মিনিট এই বক্তব্যের জন্য উনি খরচ করেন, তাহলে জনগণের প্রায় 6 লাখ টাকা উনি খরচ করছেন। খরচ করে উনি একটা বেসলেস জিনিসের উপরে দাঁড়ায় অ্যালিগেশন আনছেন। এটার জন্য ওনার নিজের আসলে আমি ঠিক জানি না পার্লামেন্টারি প্রসিডিউর, আমি পার্লামেন্টে তো কখনো যাইনি, আমি জানি না কখনো যেতে পারবো বেসলেস কোন অর্থ বলছেন? মানে উনি নিজেই এটাকে বেসলেস বলতেছেন। ওনাকেই যখন প্রশ্ন করা হয়েছিল উনি এটাকে বেসলেস বলেছিলেন। মানে টিআইবির প্রতিবেদন সেটা কতটা প্রমাণ সাপেক্ষ সেটি ভরসা করে পার্লামেন্ট তো কাজ করবে না। পার্লামেন্ট তো রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। টিআইবি ম্যাটার করে কিনা? টিআইবি রিপোর্ট ম্যাটার করে, রিপোর্ট ম্যাটার করে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি যখন রাষ্ট্রের মধ্যে আছেন তখন আপনাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় আইন কানুনের মধ্যে থেকে আপনাকে কথা বলতে হবে। আপনি সেইখানে আপনি কি করতেছেন? এবং আমি দুইটা জায়গায়, একটা হচ্ছে যে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি নিজে যেটাকে বলছেন বেসলেস, সেই বেসলেসের উপরে দাঁড়িয়ে আপনি বিরোধী দলকে যখন আক্রমণ করছেন তা আসলে সেটা আসলে একটা রাজনৈতিক আক্রমণ হচ্ছে, যে আক্রমণের বেস নাই আপনি নিজেই বলছেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দুদককে নির্দেশ দিবেন কিংবা দুদককে বলবেন, এই ধরনের একটা কথা বলার মধ্য দিয়ে দুদককেও আবারও উনি প্রধানমন্ত্রীর অধীনস্থ করতে চান, যেটা সরাসরি আমাদের রিফর্মের সাথে বিরোধ করে। আমরা যে বারবার বলি যে বিএনপি রিফর্ম করতে চায় না কিংবা বিএনপি রিফর্ম বান্ধব না, সংস্কার করবে না, সেটার বারবার উদাহরণ প্রমাণ কিন্তু ওনারাই করেন। জি, ধন্যবাদ। ফারুক হাসান, আপনি যোগ করবেন কিনা এখানে? এই যে তদন্তের কথা বললেন। না ঠিক আছে, এটা আসলে আমরাও মানে এটা নিয়ে একাধিকবার কথা বলেছি। ধরেন যে এই রিপোর্টের যে কোনো ভ্যালু নেই বা এটার যে কোনো মানে মানে ইম্প্যাক্ট পড়বে না তা নয়। আবার ধরেন যে এটা শতভাগ সত্য বা শতভাগ আপনার একবারে তথ্যপত্রের আলোকে তারা করেছেন, এটাও ভাববার কোনো কারণ নেই। যেহেতু প্রমাণিত সত্য আমরা এটা বলতে পারি না। না, প্রমাণিত সত্য বলার কোনো সুযোগ নেই, বাট এটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আমাদের সোসাইটিতে আছে, পলিটিক্যাল সোসাইটিতে। তো সেই জায়গা থেকে এটাকে একবারে ফেলে দেওয়ারও কোনো সুযোগ নেই। তো সেখান থেকে মানে সেই জায়গা থেকে আমরা মনে করি সরকারের উচিত হবে যে এই সকল শুধু এই রিপোর্ট না, আরও অন্যান্য জায়গা থেকেও অনেক রিপোর্ট এরকম হয়েছে, এই রিপোর্টগুলোকে কাউন্টে নিয়ে ধরেন যে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া। তবে এই বিষয়টা আমি এর আগেও ধরেন যে বলেছি, সরকার দায়িত্ব নেওয়ার পরেই আমরা বলেছিলাম যে আপনারা একটা শ্বেতপত্র প্রকাশ করেন ইন্টারিম সরকারের মানে উপরে। শ্বেতপত্র একটা বিগত সরকারের শেখ হাসিনা সরকার আমরা একটা শ্বেতপত্র প্রকাশ করেছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য, মানে ইন্টারিম সরকারের শ্বেতপত্র চাচ্ছেন। আমরা ইন্টারিম সরকারের উপরে একটা শ্বেতপত্র চাচ্ছি যে ইন্টারিম সরকার এই 2 বছরে কি কি হয়েছে না হয়েছে। বাট এই সরকারের মধ্যে একটা মানে অনীহা কাজ করছে যে এই শ্বেতপত্র বা তাদের ধরেন যে অভ্যন্তরীণ এই অনীহাটা কেন যদি না করে থাকে? এখন ধরেন যে এখানে তাদের সাথে কোনো দেন দরবার হয়েছে কিনা আমরা তো জানি না। আসলে নির্বাচনের সময় তো অনেক আলাপ আলোচনা, মানে সবকিছু কি দেন দরবার ডিল বেসিস আপনি কেন ভাবছেন? হতেও পারে ধরেন যে এখন আমরা আগামীতে ক্ষমতায় আসলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না ইত্যাদি ইত্যাদি, আপনারা সুন্দরভাবে নির্বাচনটা দেন, এই করেন সেই করেন, এগুলো তো হয় রাজনীতির মাঠে। তো আমরা এই জন্যই বলছি যে সরকারের কিন্তু প্রাইম একটা কনসার্ন এই বিষয়ে থাকা দরকার ছিল যে ইন্টারিম সরকারের একটা শ্বেতপত্র, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি। এই যে আমরা বিভিন্ন সময় নিউজে দেখছি অমুক অ্যাডভাইজার 400 কোটি টাকা নিয়ে অমুক জায়গায় রাখছে, অমুক অ্যাডভাইজার এত কোটি টাকা মেরে দিয়েছে। এই যে টিআইবি কিন্তু আরেকটা রিপোর্ট প্রকাশ করছে যে 2025 সালে মানে ইউনূস সরকারের আমলে 1263 কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়েছে, অনলি ঘুষ। রাইট। এইটা অ্যামাউন্টটা কিন্তু খুব ছোট না। তাহলে এই যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলোর উপর একটা আপনার মানে
জনগণকে জানাতে হবে না? 1200 না 12,000 সরি 12,663 কোটি সম্ভবত। জি জি জি। তো এই যে হিউজ অ্যামাউন্ট অফ মানি, কারা এই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত? জি, ছোট করে একটু এই আস্তে বিষয়টা আলোচনা করতে যে ফরিদুল হক এই যে যেটা দাবি করলেন ফারুক হাসান যে অন্তর্বর্তী সরকার সময়ের একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, মানে এই দাবিটা আপনার করবেন কিনা বা আপনার বক্তব্য কি? না, আমিও এটার সাথে দ্বিমত পোষণ করি না, আমি এটা একমত পোষণ করি। এবং শ্বেতপত্রটা শুধু মানে কি বলে যে অর্থনৈতিক খাতে না, অন্যান্য খাতেও হোল প্রকাশ করা উচিত, যে কারা কোথায় থেকে কিভাবে ট্রফি দিয়ে আসতেছে লন্ডনে, কারা কোত্থেকে আমেরিকার সাথে চুক্তি করতেছে, সব বিষয়ে আসলে থাকা উচিত। তখন আসলে সরকারের সৎসাহসটা বোঝা যাবে। আমার ধারণা এই সৎসাহস ওনাদের নাই, ওনারা এটা করতে পারবেন না। এবং আমি এটা অনেকাংশে একমত যে এখানে আসলে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার ভেতরে থাকলেও থাকতে পারে। কারণ পার্লামেন্টে দাঁড়িয়ে সরকারের একজন রানিং মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে আমরা আপাত দৃষ্টিতে সবচেয়ে শক্তিশালী মন্ত্রী মনে করি, উনি বলেছেন যে সরকারের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাশালী মন্ত্রী হচ্ছে মীর শাহ আলম। উনি দাঁড়িয়ে বলেছেন পার্লামেন্টে যে ইন্টারিম গভর্নমেন্ট গণ অভ্যুত্থানের ট্রফি লন্ডনে গিয়ে তারেক রহমানকে দিয়ে এসেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে কথা, এটা অন রেকর্ড, এটা রেকর্ডে আছে, পার্লামেন্টের রেকর্ডে আছে। সো এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে বিএনপির সাথে একটা দারুণ নেগোসিয়েশন করেই আসলে ইন্টারিম সরকার অন্তত শেষের এক বছর বলতে উনি চ্যাম্পিয়নশিপ বলেছেন কিনা, যে আন্দোলনের আসলে চ্যাম্পিয়ন কারা দিয়ে কারণ আন্দোলন হলো সেটা নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন দাবি করেছেন। বক্তব্যটা আমরা শুনেছি, আপনিও শুনেছেন, এটা কি মিন করে এটা আমরা পরিষ্কারভাবে বুঝি। সো এটার মধ্যে দিয়ে, এবং ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা এখন হচ্ছে মন্ত্রী হয়েছেন, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী। তো বোঝা যায় যে বিএনপির সাথে একটা দারুণ নেগোসিয়েশন এবং আন্ডারস্ট্যান্ডিং করেই ইন্টারিম গভর্নমেন্ট ছিল। তো যদি সত্যি বিএনপি আসলে শ্বেতপত্র প্রকাশ করতে পারে, এটা খুবই ভালো, এটা খুবই ভালো হবে। জি জি, ধন্যবাদ। আমরা একটু ছোট করে আসতে যাই। মালয়েশিয়া চীন সফর করে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এটা আলোচনা হয়েছে। তিনি যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চান, প্রধানমন্ত্রী যেটি বলেছেন। যে এই তিস্তা নিয়ে আসলে কোন চুক্তি আমরা ভেবেছিলাম চীনের সাথে হওয়ার কথা, কিন্তু হলো না, সেটি কোনো অনিশ্চয়তা আছে কিনা, কি মনে করছেন আপনি? না, আমরা প্রথমেই ধরুন যে এই বাংলাদেশ সরকারের যে প্রথম বিদেশ সফর, চীন সফর, যদিও এটা মালয়েশিয়া হয়েই চীন গেছে, যদি মানে অনেকে বলে থাকে মালয়েশিয়া আগে, বাট এটা কার্যত পক্ষে চীন সফরেই ছিল। তো এই সফরে সরকার খুব সম্ভবত 14টা MOU এবং 3টা চুক্তি, মোট 17টা বোধহয় চুক্তি স্বাক্ষরিত করেছে। তো ধরেন আমরা বিগত যে আমাদের 50 বা 55 বছরের যে রাজনৈতিক হিস্ট্রি, এই হিস্ট্রিতে আমরা দেখতাম যখনই যে সরকার ক্ষমতায় আসুন না কেন, তারা আমাদের একটা নির্দিষ্ট দেশে প্রথম বিদেশ সফর করতেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে। তো সেই ধারাটি ভেঙে বর্তমান সরকার প্রধান চীনমুখী হয়েছেন বা চীন সফরের মধ্য দিয়ে তার বিদেশ যাত্রা শুরু করেছেন, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। একই সাথে এই সফরে ধরেন যে অর্জন মানে কি হয়েছে না হয়েছে, এটা একবারে খালি চোখে এই মুহূর্তে বলাটা মুশকিল, এটা সময় গেলে বোঝা যাবে। তবে আমি মনে করি তিস্তা চুক্তি নিয়ে যে আলোচনাটা ইতিমধ্যে শুরু হয়েছে, এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে বোল্ডলি বক্তব্য দিয়েছেন যে কোনো মূল্যে আমরা তিস্তা বাস্তবায়ন করব। ফারুক হাসান, আপনাকে ধন্যবাদ। ফারুক হাসান যেটি বললেন যে সরকার চীনমুখী হয়েছে, এটা ভালো দিক, কিন্তু এই যে মুখ ফেরানো কোনো চীনের দিকে বা আমেরিকার দিকে বা ভারতের দিকে, এটি তো আমাদের সমস্যা। আমরা বাংলাদেশপন্থী বলেছি, চীনমুখী হলে সেটা আরেক ধরনের বিপদ আছে কিনা, আমেরিকান আকর্ষণ এই ভারসাম্য জায়গাটি কিভাবে প্রতিষ্ঠা এখনো চীনমুখী হয়েছে এটা বলা যায় না। তবে একটা জিনিস বলতে হবে যে মানে প্রাইম মিনিস্টারের যে চীন সফর, এইটা মূলত এখন পর্যন্ত যেটা দেখা গেছে, সাধারণত চীন সফরটা কিছুটা ইকোনমি বেস, মানে ইকোনমি অভিমুখে হয়, কিন্তু এবার আসলে কিছুটা পলিটিক্যাল অভিমুখে হচ্ছে। যে ইশতেহারটা আমরা দেখেছি, যে ইশতেহারটা কিন্তু একটা পলিটিক্যাল ইশতেহার, এবং এটা কিন্তু হচ্ছে যে অভিন্ন ভবিষ্যৎ মিলে, মানে বোঝা যায় এটা থার্ড টাইম এই ইশতেহার। 75 সালে, এরপরে 2001 অথবা 2004 সালে, 3 সালে যৌথ ইশতেহার, তৃতীয়বারের মতো। সো বোঝা যায় এটা একটা পলিটিক্যাল ইশতেহার, সো একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট তৈরি হচ্ছে। সো ইকোনমি কিংবা ডেভেলপমেন্ট পার্টনারের ক্ষেত্রে যে বিষয়গুলো, এগুলো আসলে এটা একটা বড় প্রশ্ন, এবং হচ্ছে যে করিডোরের প্রশ্নটা আসছে বার্মা থেকে, এটা নিয়ে আলাপ আলোচনা হবে। এই বিষয়গুলো নিয়ে এখনই আসলে বলা মুশকিল। তবে আমার কাছে যেটা মনে হয় যে ভারসাম্যের যে পররাষ্ট্রনীতি, সেটার দিকেই আমাদেরকে যেতে হবে, এর বাইরে আমরা যাওয়ার সুযোগ নেই, কোনো একমুখী হওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আসলে অর্থনীতি, রাজনীতি, কূটনীতি যাই বলেন না কেন, আমরা সবটাই পদক্ষেপ খুব সচেতন পদক্ষেপ নেওয়া উচিত, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। ফরিদুল হক, আপনাকেও ধন্যবাদ। ফারুক হাসান, আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক যারা ছিলেন, শুনবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকুন।